আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে চলমান যে ৪৭তম বিসিএস এর যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়ায় ক্যাডার চয়েস লিস্টটা কিভাবে দিতে হবে বা কিভাবে দেওয়া উচিত, কোনটাকে সামনে দিতে হবে, কোনটাকে পরে দিতে হবে। সো এই বিষয়গুলো তো দেখুন, আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটি পাওয়ার ক্ষেত্রে ক্যাডার চয়েস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এটাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, মানে খুব গুরুত্বের সাথে নিয়েই কিন্তু ক্যাডার চয়েসটা পূরণ করতে হবে। চলমান এই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু পুরো মাস জুড়েই অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার সঠিক ক্যাডার চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ারের জন্য, যে এই যে পুরো জার্নি প্রিলি রিটেন ভাইবার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটি পাবেন কি না। তো আজকের ভিডিওটি সেই বিষয়ে, অর্থাৎ ৪৭ বিসিএস অ্যাপ্লাই করার সময় আপনারা ক্যাডার চয়েস কিভাবে দেবেন। এখন ক্যাডার সার্ভিস সবগুলাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, এটা আমি আগেই বলে নেই। এক এক ক্যাডার সার্ভিসের এক এক কাজ রয়েছে, কাজের পরিধি এক এক ক্যাডারের এক এক রকম, ঠিক আছে। সো সব ক্যাডারই বাংলাদেশ সিভিল সার্ভিসের গুরুত্বপূর্ণ ক্যাডার। সো কোনোটাকেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই, কোনোটাকেই বড় করে দেখারও কোনো অবকাশ নেই, সবাই সমান। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত ইচ্ছা, অভিরুচি এবং আপনার যে কর্মদক্ষতা সেটার সঙ্গে ম্যাচ করে কিনা, আপনার প্যাশনের সাথে ম্যাচ করে কিনা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি একটা সিরিয়াল বা লিস্ট সাজাবেন। এটাকে আমরা বলি ক্যাডার চয়েস লিস্ট। মানে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, মানে আপনি কি হতে চান বেসিক্যালি। সো ৪৭ বিসিএস এর যে সার্কুলার, সেই সার্কুলারে কিন্তু আপনারা ইতোমধ্যেই দেখেছেন যে ক্যাডার, তো ৪৭তম বিসিএস এর সার্কুলারে আপনারা কিন্তু দেখেছেন যে কি কি ক্যাডার এবং কোন কোন ক্যাডারে কত পদ সংখ্যা, ঠিক আছে, সেটা তো অবশ্যই দেখেছেন। তো ক্যাডার চয়েস, অর্থাৎ ক্যাডার চয়েস দেওয়ার সময় আপনাকে অবশ্যই দুইটা জিনিস ভাবতে হবে। এক, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যাডার চয়েসের কোনগুলো ক্যাডার আপনার সাথে বেশি প্রাসঙ্গিক। দুই, কোন ক্যাডারে গেলে আপনি আপনার যে দক্ষতা সেটা সবচাইতে বেশি কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। আর তিন, দেখবেন সেটা হলো আপনার যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন সেই সিভিল সার্ভিসের ওই ক্যাডারগুলো থেকে আপনি সেই সুযোগ সুবিধাগুলো পাবেন কি পাবেন না। অর্থাৎ সরকার আপনাকে অ্যাপ্লিকেশন করতে বলছে, সরকার আপনাকে অ্যাপ্লাই করে সিভিল সার্ভিসে ঢোকার জন্য আপনাকে আহ্বান করেছে। এখন আপনি যাবেন কিনা সেটা সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত। এবং একবার ওই সার্ভিসে ঢুকে গেলে সার্ভিস যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাকে বাকিটা জীবন কাটাতে হবে। সো আপনাকে ওই ক্যাডার সার্ভিসগুলো সম্পর্কে, তাদের কাজগুলো সম্পর্কে ভালোভাবে জেনে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করে সেই জায়গাটা যেতে হবে। যাওয়ার পরে কিন্তু আর আপনি প্রশ্ন তুলতে পারবেন না যে আমি কেন এই সার্ভিসটা দিব। বুঝতে পারছেন? এই জন্য আগে থেকে জানা ভালো। এখন দেখুন, এই যে ক্যাডার পদগুলো, এই পদগুলোকে আমি কিন্তু তিনটি ভাগে চিন্তা করি। অর্থাৎ আমি নিজেও তো অ্যাপ্লাই করেছি, তাই না? তখন আমি তিনটা ক্যাটাগরি করতাম। একটা হলো ক্যাটাগরি ওয়ান। ক্যাটাগরি ওয়ান কোনগুলো? যেই ক্যাডার সার্ভিসগুলো এতটাই সুযোগ সুবিধা ভালো দেয়, হ্যাঁ, চাকরিজীবীদেরকে, সেই কারণে সবাই সাধারণত এই কয়েকটি ক্যাডারকে ১ নম্বর চয়েসে, ২ নম্বর চয়েসে এগুলাতে রাখে। অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েসে রাখে। মানে এই ক্যাডার সার্ভিসগুলোর প্রতি সবারই একটু মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্যাশনের জায়গাটা বেশি থাকে। এদেরকে আমরা একটা ক্যাটাগরি করেছি। আরেকটা ক্যাটাগরি হলো ক্যাটাগরি টু। আমি কিন্তু আগেই বলেছি যে এটা আমার খুবই ব্যক্তিগত চিন্তা। সব ক্যাডার সার্ভিসই সিভিল সার্ভিসের জন্য সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনি নির্ধারণ করবেন যে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন। সো আমি ক্যাটাগরি টু কে এই ক্যাডার সার্ভিসগুলো রাখতাম, ঠিক আছে, ক্যাটাগরি টু। আর আরেকটা ক্যাটাগরি হলো, সেটা হলো সাবজেক্টিভ বা টেকনিক্যাল ক্যাডার। অর্থাৎ আপনি অনার্স এবং মাস্টার্সে যে বিষয়ে পড়াশোনা করে এসছেন সেই বিষয় সম্পর্কিত যদি পদ থেকে থাকে ওই সার্ভিসে, তাহলে ওইটাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওগুলোকে আমরা বলি টেকনিক্যাল ক্যাডার। যেমন আমি জিওগ্রাফির স্টুডেন্ট, আমি জিওগ্রাফির যে শিক্ষা ক্যাডার, সেই ক্যাডারটা আমার টেকনিক্যাল ক্যাডার রূপে ছিল। অনেকের হয়তো সড়ক ও জনপথ, তারপর হলো ফিশারিজ, অনেকের কৃষি, বন, পরিসংখ্যান, এরকম অনেকগুলো আছে। এগুলো হলো কি নিজস্ব সাবজেক্ট অনুযায়ী। আর বাকি এই ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু হলো জেনারেল। অর্থাৎ যে কোনো বিষয় থেকে পাশ করে এসে যে কেউ এগুলাতে অ্যাপ্লাই করতে পারে বা এই জায়গায় কমপ্লিট করতে পারবে। বাট টেকনিক্যাল ক্যাডার সমূহের ক্ষেত্রে শুধুমাত্র যার যেই সাবজেক্টে পড়া আছে, যার যেটা মেজর, সেই এই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কম্পিটিশন শুধুমাত্র নিজের সাবজেক্টের লোকজনদের সাথে হবে। যেমন জিওগ্রাফির যখন টেকনিক্যাল ক্যাডার হিসেব করা হবে, শিক্ষা ক্যাডার, তখন সেখানে ফিজিক্সের কেউ এসে ওখানে কমপ্লিট করতে পারবে না,
বুঝতে পারছেন? তাহলে অ্যাপ্লাই করার আগে প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনার টেকনিক্যাল ক্যাডার আছে কিনা। সার্কুলারটা খুলে আগে দেখবেন যে ভিতরে আপনার সাবজেক্টের কোনো পদ আছে কিনা, ঠিক আছে? তো যদি টেকনিক্যাল থেকে থাকে তাহলে আপনার যদি ইচ্ছা হয় যে আমি টেকনিক্যালের বাইরে এগুলোতে যাব না, তাহলে আপনি শুধুমাত্র কি করবেন, টেকনিক্যাল ক্যাডারে অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন? আর যদি আপনার কাছে মনে হয় আপনার টেকনিক্যাল ক্যাডারটাতেও আপনি যেতে চান, আবার এই জেনারেল ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এটাতেও যেতে চান, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন বোথ ক্যাডারে। বুঝতে পারছেন? আবার অনেকে এমন হতে পারে যে তার টেকনিক্যাল ক্যাডার নেই, সে শুধুমাত্র কিসে অ্যাপ্লাই করবে, এই জেনারেলে অ্যাপ্লাই করবে। তাহলে 3 রকমের অ্যাপ্লাই হবে, হয় শুধু টেকনিক্যাল, অথবা শুধু জেনারেল, অথবা টেকনিক্যাল জেনারেল দুইটাই একসাথে, এটাকে বলা হয় বোথ ক্যাডার অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন? তাহলে আপনি প্রথমে ঠিক করে নেবেন যে কি করবেন। এরপরে আসুন ক্যাডার চয়েসের সিরিয়ালটা সাজানো। অ্যাপ্লিকেশন যখন করবেন, অ্যাপ্লিকেশনের একটা পর্যায়ে দেখবেন যে আপনাকে দেখাচ্ছে যে এই ক্যাডারগুলো আপনার সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক, এই ক্যাডারগুলো আপনি চয়েসে দিতে পারবেন। তখন ভার্সিটিতে যেমন আমরা অ্যাডমিশন টেস্টের সময়, গুচ্ছ পরীক্ষার সময় ভার্সিটিগুলোকে সাজিয়ে দেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে, ঠিক এইভাবেও ক্যাডার সার্ভিসগুলোকে আপনাকে 1 থেকে যতগুলোই আপনার জন্য অ্যাপ্লিকেবল সবগুলোই আসবে, ওগুলোকে 1 2 3 করে সাজাতে হবে। মাথায় রাখবেন 1 নম্বর ক্যাডারটা হবে আপনার জন্য সবচাইতে বেশি প্রায়োরিটি, অর্থাৎ এটা আপনি একদম শুরুতেই চান। তাহলে সাধারণত ক্যাটাগরি 1-এ সবাই সাধারণত কি দেয় সেগুলো একটু দেখি। প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ, শুল্ক এবং আবগারি। এছাড়াও এই যে নিরীক্ষা ও হিসাব, এটা অনেকে তাদের 1 নম্বর চয়েসে দিতে পারে। সো আমার ব্যক্তিগত অভিমত হলো এই যে ক্যাটাগরি 1 আমি লিখেছি, এই ক্যাটাগরি 1-এর মধ্যে আপনি চেক করে দেখুন যে কোনটাতে আপনার প্যাশন বেশি, কোনটাতে আপনার ইচ্ছা অভিরুচি বেশি। যেমন আমি বলি, যারা হলো বিদেশে ভ্রমণে খুব বেশি ইচ্ছুক এবং দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান, অর্থাৎ বহির্বিশ্ব আপনাকে খুব বেশি আকর্ষণ করে এবং খুব একটা রিসেন্ট স্মার্ট লাইফ লিড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি পররাষ্ট্র ক্যাডার আপনারা প্রথম চয়েস দিতে পারেন। আচ্ছা, যারা হলো পুলিশিং খুব ভালো লাগে, ওই যে পোশাক আশাক, তাদের যে আর্মস, তাদের যে অ্যাটিটিউড, চলাফেরা খুব বেশি ভালো লাগে, তারা পুলিশ ক্যাডার দেবেন 1 নম্বরে। বুঝতে পারছেন? অর্থাৎ প্যাশনের জায়গাটা, মুভি টুভি দেখে পুলিশ হতে খুব ইচ্ছে করে, ঠিক আছে, দাবাং 1 দাবাং 2, সো আপনারা দেবেন পুলিশ, ঠিক আছে। আবার যারা হলো কাস্টমস অফিসার হইতে চান, ঠিক আছে, পোর্টে, অর্থাৎ দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান, কাস্টমস ক্যাডারের কাজ সম্পর্কে তো আপনারা জানেনই, ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, এই যে কাস্টমস এন্ড এক্সাইজ। সো কাস্টমসে যদি আপনারা যেতে চান তাহলে এই জায়গায় কাস্টমসকে 1 নম্বর দিতে পারেন। আবার যদি আপনি কি মানে নেতৃত্ব দিতে চান, হ্যাঁ, প্রশাসনিক নেতৃত্ব, অর্থাৎ আপনি একেবারে নীতি পর্যায়ে নেতৃত্ব জায়গাটাতে যেতে চান, তাহলে প্রশাসন ক্যাডারকে আপনি 1 নম্বরে দিতে পারেন। অর্থাৎ পুরোটা ডিপেন্ড করছে আপনার ইচ্ছার উপর। এখন আমি বলি যে আমি কিভাবে সাজিয়েছিলাম। আমি ক্যাটাগরি 1-এ দেখুন, আমার 41 বিসিএস এর এক্সপিরিয়েন্সটাকে বলি। 41 বিসিএস এ আমার পররাষ্ট্র ছিল 1 নম্বর চয়েস। তো আমি কি করেছি, পররাষ্ট্রকে 1 নম্বরে দিয়েছি, ওকে। তারপর প্রশাসনকে দিয়েছিলাম 2 নম্বরে। বুঝতে পারছেন? তারপর আমি এই শুল্ক ও আবগারি এটা দিয়েছিলাম 3 নম্বরে। তারপর এই পুলিশ দিয়েছিলাম 4 নম্বরে। এই যে আমার ক্যাটাগরি 1 এর ভিতরে আমি এদেরকে এইভাবে সাজিয়েছিলাম। এটা গেল আমার 41 বিসিএস। আবার 43 বিসিএস এ কি করেছি, 43 বিসিএস এ আমার ওয়াইফ আমাকে বললো যে থাক, দেশের বাইরে আর যাওয়ার দরকার নেই, দেশের মধ্যেই থাকো, ঠিক আছে, তাই ভালো। তো যাই হোক, আমি কি করলাম, পরের বার আমি আর পররাষ্ট্র দিলামই না। কি করলাম, এটা একদমই বাদ। আমি প্রশাসনকে কি করলাম, 1 নম্বরে রাখলাম। তারপর শুল্ক আবগারিকে 2 নম্বরে রাখলাম। আবার পুলিশকে রাখলাম 3 নম্বরে। এখন মাথায় রাখবেন এই ক্যাডার চয়েসটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন কিন্তু আপনার এই প্রথম 1 2 3 এই 3 ক্যাডার চয়েস থেকে কিন্তু ভাইবায় প্রশ্ন করা হবে। অর্থাৎ ভাইবার বিষয়বস্তু কিন্তু অনেকাংশে আপনার ক্যাডার চয়েসের উপর ভিত্তি করে হবে, কি কি প্রশ্ন করা হবে আপনাকে। সো খুবই সাবধানতার সাথে আপনাকে প্রথমেই এই জার্নিটা শুরু করতে হবে, ভালোভাবে ক্যাডার চয়েস পূরণ করার মাধ্যমে। শুরুতে ভুল করলে রেজাল্ট কিন্তু 0 চলে আসবে শেষের দিকে। বুঝতে পারছেন? সো এইভাবে করে কিন্তু আপনি সাজাতে পারেন। অর্থাৎ যদি পররাষ্ট্র দেন তাহলে পররাষ্ট্র 1-এ দেবেন, তারপরে প্রশাসনে দিতে পারেন, অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সাজাবেন। যদি পররাষ্ট্র দেন তাহলে 1 নম্বরে দেবেন, আমি এইটা রিকমেন্ড করব, ঠিক আছে। এই হলো ব্যাপার। সো এইভাবে করে সাজানোর পরে আমি এখানে ক্রস দিয়েছি, সেটা নিয়ে আবার কেউ মন খারাপ করিয়েন না। আমি আমার 43 বিসিএস এর যে ক্রমটা সাজিয়েছিলাম সেটা শুধু এই জায়গাটায় একটু আমার মতো করে আমি শো করছি।
এরপর আসুন ক্যাটাগরি 2। এই 1 2 3 দেওয়ার পরে 4 নম্বরে আমি দিয়েছিলাম এই যে নিরীক্ষা ও হিসাব, এটাকে দিয়েছিলাম আমি 4 নম্বরে। তারপর করকে দিয়েছিলাম আমি 5 নম্বর, আনসারকে দিয়েছিলাম 6 নম্বর, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক এটাকে দিয়েছিলাম 7। তারপরে তথ্যের কিন্তু 3টা সেগমেন্ট আছে, তথ্য ক্যাডারের ভিতরে কিন্তু বিভাগ রয়েছে। এর মধ্যে একটা হলো তথ্য সাধারণ, মানে হলো সহকারী পরিচালক ও তথ্য অফিসার সমমানের পদ। এই তথ্যের এই অংশে কিন্তু আমি 41 বিসিএস এ বর্তমানে কর্মরত রয়েছে, তো আমি কি তথ্যের বিষয়বস্তুগুলো ভালো করে জানি। সো তথ্যের এইটার কিন্তু প্রমোশন ভালো, অর্থাৎ তথ্যের বাকি যে অপশন অন্যান্য পার্টস গুলো আছে সেগুলোকে একটু পিছনে দেবেন, বাট এইটাকে একটু উপরে দিতে হবে, বুঝতে পারছেন। সো এইটাকে আমি দিয়েছিলাম 8 নম্বরে। তারপর আপনারা দেবেন খাদ্য 9 নম্বরে, 10 নম্বরে দিবেন ডাক, সমবায়কে দিতে পারেন 11 নম্বরে, পরিবার পরিকল্পনাকে আমি দিয়েছিলাম 12, তারপর তথ্য সহকারী পরিচালক অনুষ্ঠান এটাকে দিয়েছিলাম 13, আর তথ্য সহকারী বার্তা নিয়ন্ত্রক এটাকে দিয়েছিলাম 14। এখন প্রশ্ন আসতে পারে যে আমার যে টেকনিক্যাল সেটাকে আমি কোথায় দেবো, যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করবেন। যদি আপনি শুধু জেনারেলে অ্যাপ্লাই করেন তাহলে এভাবে করে কিন্তু আপনি আপনার সিকোয়েন্সটা সাজাতে পারেন বোর্ডে যেভাবে আমি দেখাচ্ছি 1 থেকে এই যে 14 পর্যন্ত। বাট যখন আপনি শিক্ষা ক্যাডার থাকবে বা আপনার টেকনিক্যাল ক্যাডার থাকবে তখন আপনি কোথায় দেবেন। আপনি যদি বেশিরভাগ কোচিং সেন্টারে যান, কোচিং সেন্টারের রথী মহারথীরা বলবে যে শিক্ষা ক্যাডার একবারে শেষে দিন। না, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। শিক্ষা ক্যাডারকে একেবারে শেষে দেওয়া মানে বোঝাচ্ছে যে আপনি আপনার অনার্স এবং মাস্টার্সের যে পঠিত বিষয় সেই বিষয়ে আপনার দক্ষতা কম, আপনার ইচ্ছা অভিরুচি কম, মানে আপনি ওই জিনিসটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন। দেখুন, একজন শিক্ষার্থী তার সারা জীবনের পড়াশোনা অনার্স মাস্টার সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারে না, পারে কি? তাহলে এতটা নেগলেক্ট কি করা যাবে শিক্ষা ক্যাডারকে? না। আমি মনে করি যে ক্যাটাগরি 1 দেওয়ার পর ক্যাটাগরি 2 দেওয়ার পর এই মাঝখানের জায়গাটায়, অর্থাৎ এই যে 8 9 10 এই জায়গাটায় মাঝখানে শিক্ষা ঢুকাই দেবেন। অর্থাৎ এতে কি প্রকাশ পাবে, আপনি অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছেন, এটা প্রকাশ পাবে। আবার আরেকটা ওয়ে হতে পারে, যারা শিক্ষকই হইতে চান না, অন্য কোনো কিছু হইতে চান না, অর্থাৎ আপনার সাবজেক্ট যা পড়েছেন সেটার মধ্যেই বাকি জীবনটা কাটাতে চান, তাহলে কি করবেন, আপনারা ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 শুরু করার আগে শুরুতেই দিয়ে দেবেন সেইটা। যেমন 1 নম্বরে থাকবে শিক্ষা, অর্থাৎ আপনার প্যাশনের জায়গাটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন যে আপনি কি হতে চান। টেকনিক্যাল ক্যাডারকে হয় শুরুতে দেবেন, না হলে আপনি যদি টেকনিক্যাল ক্যাডারে সত্যি যেতে ইচ্ছুক না তাহলে কি করবেন, এই যে 8 9 10 এই মাঝখানে ঢুকাই দেবেন, একেবারে শেষে দেবেন না, এটা খুব দৃষ্টিকটু লাগে। আচ্ছা আচ্ছা, এইগুলো ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমি বলি, সেটা হলো যে কিছু কিছু ক্যান্ডিডেটের আবার ইকোনমিক দিকটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। যেমন কিছু কিছু ক্যাডারে আছে যে একটু ইকোনমিক সাপোর্ট আপনি বেশি পাবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই যে নিরীক্ষা কর এগুলাকে আপনি শুরুর দিকে দিতে পারেন। বুঝতে পারছেন, কাস্টমসকে 1 নম্বরে দিলেন, তারপর নিরীক্ষা দিলেন, তারপর কর দিলেন। যারা ইকোনমিক ফাংশন বা ইকোনমিক্স রিলেটেড যে ক্যাডার সার্ভিস সেগুলোতে যদি যেতে চান। আবার অনেকের ডিফেন্স ফোর্সের প্রতি একটা প্যাশন থাকে, তাহলে 1 নম্বরে যদি পুলিশ দেন 2 নম্বরে দিয়ে দেবেন আনসার। বাট এমন যদি করেন 1 নাম্বার দিলেন পুলিশ, 2 নাম্বার দিলেন প্রশাসন, বিষয়টা একটু খারাপ দেখায়। বুঝতে পারছেন, মানে আপনার ক্যাডার চয়েস থেকেও কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা কিন্তু চলে আসবে যে আপনি আসলে কেমন সার্ভিসে দিতে চাচ্ছেন, মানে আপনার ইচ্ছা অভিরুচিটা কি। সো ক্যাডার চয়েস খুব সুন্দরভাবে সাজানো একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার নিচের দিকে এই যে 12 13 14 এগুলোকে যেভাবে সাজিয়েছি সেগুলোকে আপনি আপনার মতো করে একটু উপর নিচ করতেই পারেন, বাট আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে কোন ক্যাডারে কি সুযোগ সুবিধা সেগুলো অ্যানালাইসিস করে আমারটা এইভাবে সাজিয়েছিলাম, তাহলে আপনারটা আপনি এইভাবে করে সাজাতে পারেন। এই হলো বিষয়। সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অ্যাপ্লাই প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক মি। আপনারা কমেন্টে আমাকে জানান, আমি রিপ্লাই দিয়ে দেব। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওগুলো ছড়িয়ে দিন। আমি চাই আসলে প্রত্যন্ত অঞ্চলের সবার কাছেই এই সার্ভিসগুলো, এই ভিডিওগুলো চলে যাক, যাতে করে সবাই একটু জানতে পারে, বিশেষ করে যারা গ্রামে কোনোভাবেই কোনো কিছুতে অ্যাক্সেস পায় না তারা যেন এটার অ্যাক্সেস পায়। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।